Good afternoon. Good afternoon. সবাই একটু জয়েন করুক, স্টার্ট করছে ক্লাস। আগের দিনের ক্লাসে কারো কোথাও ডাউট? আমাকে জানিয়েছে যে আমি ক্লাস নিয়েছিলাম কিনা। আমি ওদেরকে বলেছি যে হ্যাঁ আমি ক্লাস নিয়েছি, ক্লাসটা কি কি ক্লাস হয়েছে সেটাও বলেছি। তো তোমরা যেটা জানিয়েছো সেটা আমাকে অলরেডি ওরা ওখান থেকে রিপোর্ট করেছে যে আমি কি ক্লাস নিয়েছি। তো আমি বলেছি হ্যাঁ আমি ক্লাস নিয়েছি। দুখানা ক্লাস, এক্সট্রা ক্লাস 13 আর এক্সট্রা ক্লাস 15 এই নামে ছিল, সেটাকে আমি নাম চেঞ্জ করে সয়েল আর ভেজিটেশন নামও করে দিয়েছি। এটা আমি বলেছি অলরেডি। কেন তোমরা দেখতে পাওনি সেটা আমি বুঝতে পারছি না, বাট দেখতে পাওয়ার কথা ছিল। আমি বলে দিয়েছি হয়ে যাবে। আমি বলেছি ওদের হয়ে যাবে, মানে ওরাই আমাকে ফোন করেছিল যে ম্যাম আপনি কি ক্লাস নিয়েছেন। তো আমি বলছি হ্যাঁ, আর আমি তোমাদেরকে জানিয়েও ছিলাম যে আমার ক্লাস আছে 4টে। তাহলে মানে তোমাদেরকে তুমি অলরেডি বলেওছি যে আমাদের 4টে ক্লাস ছিল কালকে, তাহলে আমি কেন নেব না। তো আমি ওদের বলেছি, তো ঠিক হয়ে যাবে। হয়তো তোমরা দেখতে পাচ্ছ না কোনো একটা কারণে, কোনো প্রবলেম হয়ে গেছে, বাট ওটা চলে আসবে। আচ্ছা আমি পিডিএফটা দিয়ে দিয়েছি, হ্যাঁ আমি সবকটাই পিডিএফ আপলোড করে দিয়েছি। আগের দিন বলেও দিয়েছিলাম যে তোমাদের পাসের যে পিডিএফটা দেওয়ার কথা ছিল সেটা 12 তারিখের ক্লাসে তোমরা পাসের পিডিএফটা পেয়ে যাবে। আর আর কি জানা ছিল, 25 তারিখে পিডিএফটা আপলোড করে দিয়েছি। সবার কাছে নোটিফিকেশন চলে গেছিল বাবু। ইভেন সকালবেলা দুটো ক্লাসে তো সবাই জয়েনও করেছিলে। সকালবেলা দুটো ক্লাসে তো সবাই জয়েনও করেছিল। কালকে টোটাল 4টে ক্লাস ছিল। চলো স্টার্ট করি ক্লাস। তোমরা একটুখানি দেখে নিও, যে তোমাদের ওই ক্লাসগুলোতে কোনো ডাউট আছে কিনা। তোমাদের ডাউটের জন্য আমি একটা ক্লাস আলাদা করে রেখে দিয়েছি। তোমাদের এক্সট্রা ক্লাস 14 বলে যেটা থাকবে সেই ক্লাসটা আমি তোমাদের ডাউটের জন্যই রাখবো, ঠিক আছে। সেই ক্লাসটা তোমাদের ডাউটের জন্য রাখবো। তো তোমরা একটুখানি পুরোটা দেখে নিও যে তোমাদের কোনো ডাউট থাকছে কিনা। এক্সট্রা ক্লাস 14 বলে যেটা থাকবে সেটা ডাউটের ক্লাস। আর এছাড়া একটা মিসলেনিয়াস ক্লাস আছে, সেদিনকে আমি তোমাদের এমসিকিউ পুরোটা ধরে করাবো। ওকে, পুরোটা সবাই দেখে আসবে, কোনো জায়গায় যদি ডাউট থাকে সেটাকে ডিসকাস করে দেবো। এখানে বাংলা ইংলিশ দুটো মা দাঁড়াও, বাংলাটা কোথায় গেল। আমি অন্য পিপিটি খুলে দিয়েছি যেখানে বাংলা নেই। ওয়েট, পেয়েছি। চলো
এখানে তোমাদের বাংলা ইংলিশ দুটোই আছে, যে পাতায় বাংলা রয়েছে তারপরে, যে পাতায় ইংলিশ রয়েছে তার পরের পাতায় বাংলা রয়েছে। আর কোন দুটো ক্লাস বাবা? যেমন শিডিউল আছে, আর কোনো রিশিডিউল ব্যাপার নেই, যেমন শিডিউল আছে সেই শিডিউলে ক্লাস হবে। দেখে নিও যে শিডিউলটা রয়েছে ওই শিডিউলে যে ক্লাসটা রয়েছে, তারপরে যে ক্লাসটা, যে পেজটা ইংলিশে রয়েছে তার পরের পেজটা বাংলায় রয়েছে, ঠিক আছে? তো এইটা তোমাদের পিডিএফ এ অলরেডি আমি আপলোড করে দিয়েছি। চলো স্টার্ট করছি ক্লাস। ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট যদি বলা হয়, দেখো যে শুধুমাত্র গাড়ি ঘোড়া জিনিসপত্র চলছে এরকম নয়, মানুষ যাচ্ছে সেটাও একটা ট্রান্সপোর্টের মধ্যেই পড়ছে। তো ভারতবর্ষের ট্রান্সপোর্ট কিরকম ভাবে হয়ে থাকে? কাল থেকে অফলাইন? আমার অফলাইন শুরু হয়ে গেছে, আমার অফলাইন অলরেডি শুরু হয়ে গেছে। মঙ্গল বৃহস্পতি শনি আমার অফলাইন শুরু হয়ে গেছে। চলো, তিনটে টাইপ অফ মোড থাকে আমাদের এর জন্য, ট্রান্সপোর্টের জন্য তিনটে টাইপ অফ মোড থাকছে। একটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে ওয়াটার, আর একটা হচ্ছে আমাদের বায়ু মানে এয়ার। তো তিনটে টাইপ অফ মোড থাকছে। ল্যান্ডের মধ্যে পড়ছে রোড, রেলওয়ে, পাইপলাইন। পাইপলাইন নর্মালি তোমাদের দরকার লাগে না, পাইপলাইন পড়তে গেলে সেটা ডব্লিউবিসিএস বা সিজিএর এই লেভেলে দরকার লাগে, এছাড়া দরকার লাগে না। রোড, রেলওয়ে, পাইপলাইন। ওয়াটারের ক্ষেত্রে আসছে ইনল্যান্ড এবং সি রুট, সিওয়ে যে রোডটা রয়েছে বন্দর থেকে যেটা হচ্ছে সেটা, ওকে। আর একটা হচ্ছে এয়ার, এয়ারের মধ্যে যাচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যে এয়ার সার্ভিসটা হচ্ছে সেটা। তো এইরকম তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে, যে কোনো জায়গায় ট্রান্সপোর্টকে তিনটে ভাগেই ভাগ করা যায়। দুটো ইনফরমেশন লিখে রাখতে পারো। ভারতবর্ষের যে রোড নেটওয়ার্কটা রয়েছে, ভারতবর্ষের রোড নেটওয়ার্ক পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট রোড নেটওয়ার্ক। ভারতবর্ষের রোড নেটওয়ার্ক পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট। এবং যদি বলা হয় রেলওয়ে, রেলওয়েতে ভারতবর্ষ পৃথিবীতে 4 নম্বর। রেলওয়েতে ভারতবর্ষ পৃথিবীতে 4 নম্বর, রেলওয়েতে ভারত পৃথিবীতে 4 নম্বর। রোডের ক্ষেত্রে ভারত পৃথিবীতে 2 নম্বর। খুব এটা অদ্ভুত শুনতে লাগলেও এটা ফ্যাক্ট। আমাদের এখানকার রাস্তাগুলো এত সাংঘাতিক লেভেলের রাস্তা, বাট স্টিল রোডে পৃথিবীতে ভারত সেকেন্ড। এতটাই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাস্তা রয়েছে, সেখানে রোডেতে পৃথিবীতে ভারত সেকেন্ড, ওকে। তো কয়েকটা ইনফরমেশন, একটু বেসিক ইনফরমেশন দিয়ে রাখি, তারপর আমি স্টার্ট করছি ক্লাস। সেটা হচ্ছে যে কি কি টাইপ অফ রোড আছে, কি কি টাইপ অফ রোড আছে। এইটার না তোমাদের বাংলা নেই, মানে এটা তো একটা চার্ট আমি দিচ্ছি, এই চার্টটার বাংলা নেই। যদি কেউ মনে করো লিখে রাখবে, লিখে রাখতে পারো, আমি ইনফরমেশনের জন্য দিচ্ছি। যদি বলা হয় কি কি টাইপের রোড রয়েছে, ফার্স্ট ইউএসএ, ফার্স্ট ইউএসএ। আমাকে দেখা গেলে বোঝা যায় কোনটা বোঝাচ্ছি, আদারওয়াইজ বোঝা যায় না কোনটা বোঝাচ্ছি। কি কষ্টকর বোঝা, আমাকে দেখা গেলেই বোঝা যায় কোনটা বোঝাচ্ছে, আর আমি 4 ঘন্টা ধরে বকবক করে গেলাম, সেটাতে তুমি বুঝতেই পারলে না আমি কোনটা বোঝাচ্ছি। এত বোঝা নিয়ে কি করো তুমি, এটাকে বোঝো। চলো, 4টে টাইপ অফ রোড রয়েছে, 4টে টাইপ অফ রোড রয়েছে। একটা হয়ে যাচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে, একটা স্টেট হাইওয়ে, একটা ডিস্ট্রিক্ট হাইওয়ে, একটা হচ্ছে ভিলেজ রোড, ঠিক আছে? 4টে টাইপ অফ রোড রয়েছে। প্রথমটা হয়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ের মধ্যে রেসপন্সিবিলিটি কার থাকে? ন্যাশনাল হাইওয়ে রেসপন্সিবিলিটি কার থাকে? সেটা থাকছে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। ন্যাশনাল হাইওয়ে রেসপন্সিবিলিটি থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে? যতটা পারবে করো। এবার ন্যাশনাল হাইওয়ে মেনলি কি করে? ন্যাশনাল হাইওয়ে মেনলি করছে স্টেট যে ক্যাপিটাল গুলো রয়েছে, স্টেট ক্যাপিটালকে কানেক্ট করে, মেনলি স্টেট ক্যাপিটালকে কানেক্ট করে, অনলি স্টেট ক্যাপিটালকে কানেক্ট করে না। মানে এর কাজ শুধুমাত্র স্টেট ক্যাপিটালকে কানেক্ট করবে না, প্রধান কাজ স্টেট ক্যাপিটালকে কানেক্ট করা, ঠিক আছে? এর পরেরটাতে হচ্ছে আমাদের স্টেট হাইওয়ে। স্টেট হাইওয়ে যদি বলা হয় সেটা স্টেট গভর্নমেন্ট, এটার রেসপন্সিবিলিটি থাকে, স্টেট গভর্নমেন্ট দেখে যে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। এটার কাজ হচ্ছে মেনলি স্টেট ক্যাপিটাল এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারকে কানেক্ট করা। এটার কাজ মেনলি স্টেট ক্যাপিটাল এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারকে কানেক্ট করা, স্টেট ক্যাপিটাল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারকে এটা কানেক্ট করে। পরেরটা হচ্ছে ডিস্ট্রিক্ট রোড, যেটা জেলা পরিষদ করে থাকে। ডিস্ট্রিক্ট রোড যেটা মেনলি জেলা পরিষদ করে থাকে, এটা কি করছে? ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, তহসিল, ব্লক এগুলোকে কানেক্ট করে থাকে।
ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কিংবা তহসিল ব্লক এগুলোকে কানেক্ট করে থাকে। তারপরেরটা আসছে ভিলেজ রোড। ভিলেজ রোডের কাজ কি? ভিলেজ রোড মেনলি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ এবং তার নেবারিং যে টাউন গুলো রয়েছে, যে ভিলেজ এবং তার নেবারিং টাউন, এগুলোকে কানেক্ট করে থাকে। তো এইটা হচ্ছে মেন মেন কাজ। ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, ডিস্ট্রিক্ট রোড, ভিলেজ রোড, কারা তাদের রেসপন্সিবিলিটি কোনটা রয়েছে, তারা কোনটাকে কোনটাকে কানেক্ট করছে, এইটা এখান থেকে রয়েছে। ঠিক আছে, কোন জিনিসটা কোনটাকে কানেক্ট করছে। ওকে, মেন মেন কাকে কানেক্ট করছে। পরেরটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আমি যেটা বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট এর রেসপন্সিবিলিটিতে যায়, সেন্ট্রাল গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি যায়, তার মানে কি নীতিন গডকরি গিয়ে ট্রাক চালাচ্ছে, রোড ইঞ্জিন চালাচ্ছে, এরকম হবে? এরকম তো হবে না। নীতিন গডকরি গিয়ে চালায় না, তাহলে কে করে? এটা করে হচ্ছে NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এটা করছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এটা মেইনলি আমাদের ন্যাশনাল হাইওয়ে কে কানেক্ট করছে, মানে এটাকে ডেভেলপ করছে। ম্যাক্সিমাম নাম্বার অফ ন্যাশনাল হাইওয়ে কোথায় রয়েছে? ম্যাক্সিমাম নাম্বার অফ ন্যাশনাল হাইওয়ে রয়েছে মহারাষ্ট্রতে। ম্যাক্সিমাম নাম্বার অফ ন্যাশনাল হাইওয়ে রয়েছে মহারাষ্ট্রতে। সেকেন্ড, ন্যাশনাল হাইওয়ে 1 to 1 ক্যাপিটাল কানেক্ট করবে এমন কোনো মানে নেই ম্যাম, না। ডেফিনেটলি মাল্টিপল ক্যাপিটালকেও কানেক্ট করতে পারে, ডেফিনেটলি পারে। আর যেটা শুধুমাত্র ক্যাপিটালকেই কানেক্ট করবে এরকমও নয়। যেমন সব থেকে ছোট যে ন্যাশনাল হাইওয়েটা NH47A, NH47A কানেক্ট করছে কোচি সিটি থেকে কোচি পোর্ট। ঠিক আছে, কোচি সিটি টু কোচি পোর্ট, এটা কোনো ক্যাপিটালকে কানেক্ট করছে না। তো ওইটা, তো এটা প্রথমত এটাও কম্পালসারি নয় যেটা শুধু ক্যাপিটাল টু ক্যাপিটালই যাবে আর কোথাও যাবে না, ডেফিনেটলি নয়। মাল্টিপল ক্যাপিটালকে কানেক্ট করতে পারে, বা এটা শুধু যে ক্যাপিটালকেই কানেক্ট করবে এরকমও নয়, এটা এমনিও থাকতে পারে। মেন কাজ হচ্ছে ক্যাপিটাল কানেক্ট করা। পরেরটা হচ্ছে স্টেট হাইওয়ে। স্টেট হাইওয়ে যদি বলা হয় কে ডেভেলপ করে? PWD। স্টেট হাইওয়ে হচ্ছে PWD। এটা সব থেকে বেশি স্টেট হাইওয়ে রয়েছে মহারাষ্ট্রতে। ডিস্ট্রিক্ট রোড যদি বলা হয় জেলা পরিষদ, সব থেকে বেশি রয়েছে মহারাষ্ট্রতে। এবং যদি বলা হয় বর্ডার রোড, বর্ডার রোড বর্তমানে সব থেকে বেশি রয়েছে লাদাখে, এটা সব থেকে বেশি রয়েছে লাদাখে। NHAI কবে তৈরি হয়েছে? NHAI তৈরি হয়েছে 1988-এ। NHAI তৈরি হয়েছে 1988-এ এবং সব এটা হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে নিউ দিল্লিতে। হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। BRO মানে বর্ডার রোড অর্গানাইজেশন। বর্ডার রোড মানে তুমি যদি একটু পাহাড় টাহাড়ে যাও তাহলে সবকটা BROর কাজই দেখবে, মানে বর্ডার রিজনে। তো BRO কবে তৈরি করেছে? 1960, 7th মে। BRO তৈরি হয়েছে 1960, 7th মে। ওকে, লেখা হয়েছে, বুঝতে পেরেছো এটুকুর মধ্যে? হ্যাঁ, সালগুলো পড়তে হবে। পরেরটাতে আসছি। বাংলা দেয়া আছে, দেখেছো তো? জাস্ট বলার জন্য যে একটু যেটুকু আমি বলবো এখন চাইলে লিখে রাখতে পারো, যেটুকু বলবো সেটা চাইলে লিখে রাখতে পারো। এত কিছু লেখার দরকার নেই, বাংলাটা দেওয়াও আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে রোড ট্রান্সপোর্ট। রোড ট্রান্সপোর্ট ভারতবর্ষে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গার মধ্যে যাচ্ছে। ভারতবর্ষে যত রোড রয়েছে, ভারতবর্ষে যত রোড রয়েছে, ভেরি গুড, ভারতবর্ষে যত রোড রয়েছে সেই রোডের অনলি 2% হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ভারতবর্ষের যত রোড রয়েছে, ইন্টারকানেক্টেড যত রোড রয়েছে, সেই রোডের অনলি 2% হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এবং ভারতবর্ষে যত ট্রাফিক চলাচল করে, যত ট্রাফিক চলাচল করে তার 40% যায় ন্যাশনাল হাইওয়ে দিয়ে। পার্সেন্টেজটা বুঝতে পারলে? যত রোড আছে তার অনলি 2% হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ওকে,
যত ট্রাফিক চলাচল করে তার 40% ট্রাফিক যায় ন্যাশনাল হাইওয়ে দিয়ে, তার 40% ট্রাফিক যায় ন্যাশনাল হাইওয়ে দিয়ে। কিছু কিছু মেন রোড যেটাকে বলা হচ্ছে নর্থ সাউথ করিডোর এবং ইস্ট ওয়েস্ট করিডোর, বেসিক্যালি এইটা ভারতবর্ষের লংগেস্ট অ্যান্ড সেকেন্ড লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে যেটা একেবারে শ্রীনগর থেকে শুরু করে তিরুবনন্তপুরম পর্যন্ত বিস্তৃত, লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, এটাকে নর্থ সাউথ করিডোরও বলা হচ্ছে। তিরুবনন্তপুরম থেকে শুরু করে শ্রীনগর পর্যন্ত বিস্তৃত, এটা NH 44। এবং যদি সেকেন্ড লংগেস্ট বলা হয়, এটা শিলচর থেকে পোরবন্দর পর্যন্ত বিস্তৃত, শিলচর থেকে এটা পোরবন্দর পর্যন্ত বিস্তৃত। এটার নাম্বার হচ্ছে 27A, এটার নাম্বার হচ্ছে 27A। এটাকে ইস্ট ওয়েস্ট করিডোর বলা হয়, এটাকে ইস্ট ওয়েস্ট করিডোরও বলা হয়, ঠিক আছে। নর্থ সাউথ করিডোর এবং ইস্ট ওয়েস্ট করিডোর, এটা কাকে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কানেক্ট করেছে এটা প্রশ্ন আসে, এবং এটা কোথায় ইন্টারসেক্ট করেছে, এই দুটো রাস্তা কোথায় গিয়ে একে অপরকে ক্রস করেছে এটাও কিন্তু প্রশ্ন আসে। এই দুটো রাস্তা একে অপরকে কোথায় গিয়ে ক্রস করেছে এটাও প্রশ্ন আসে। ওকে, ক্লিয়ার, বুঝতে পারলে? পরেরটা হচ্ছে সোনালী চতুর্ভুজ। পরেরটা হচ্ছে সোনালী চতুর্ভুজ। সেটা কি? ভারতবর্ষের যে না লেন্থ লাগবে না, লেন্থ পড়তে হবে না। ভারতবর্ষের যে মেইন চারটে মেট্রোপলিটন রয়েছে, ভারতবর্ষের যে মেইন চারটে মেট্রোপলিটন রয়েছে, সেই মেট্রোপলিটনকে যদি আমরা একটা রাস্তা দিয়ে কানেক্ট করি, মেনলি 4 থেকে 6 চারটে বা 6টা লেনওয়ালা রাস্তা দিয়ে কানেক্ট করা হচ্ছে, তাকে বলা হচ্ছে আমাদের গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজ। ভারতবর্ষের মেইন চারটে মেট্রোপলিটন কি কি? দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। এই চারটে জায়গাকে একটা রাস্তা দ্বারা কানেক্ট করা হচ্ছে, 4 থেকে 6টা রাস্তা দ্বারা কানেক্ট করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল এটাকে বলা হয়, সোনালী চতুর্ভুজ বলা হয়। কোনোটার লেন্থ পড়তে হবে না, শুধু জেনে রেখো সব থেকে ছোট কোনটা। সব থেকে ছোট হচ্ছে মুম্বাই থেকে চেন্নাই, সব থেকে বড় হচ্ছে চেন্নাই থেকে কলকাতা। সব থেকে ছোট কোনটা, সব থেকে বড় কোনটা, এইটুকু শুধুমাত্র প্রশ্ন আসে, কোনো লেন্থ পড়ার দরকার নেই, শুধু নামটুকু লাগে। ফাইনালি কেউ একজন বইটা খুঁজে পেয়েছে। তোমাদের ব্যাচের মধ্যে সবাই আমাকে বলছিল ম্যাম বইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বইটা মিসিং। যাই হোক, তুমি বইটাকে পড়ো, পড়ে দেখো বইটা কেমন লাগলো এবং কেমন তোমার এক্সপিরিয়েন্স সেটাকেও জানিও। চলো, ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এটুকু ক্লিয়ার? লেন্থ লাগবে না, কোনোটারই লেন্থ লাগবে না, এটা পড়ার দরকার নেই। এইটাকে একটুখানি দেখে রাখতে পারো, এখান থেকে একটা দুটো প্রশ্ন আসে, কিরকম প্রশ্ন আসে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভারতবর্ষের যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে, লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে রয়েছে, ভারতবর্ষের যে ন্যাশনাল হাইওয়েটা রয়েছে টোটাল সেটা কতগুলো রাজ্যের উপর থেকে গেছে এটা প্রশ্ন আসে। ভারতবর্ষের ন্যাশনাল হাইওয়ে টোটাল যদি বলা হয়, জম্মু কাশ্মীর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 12টা রাজ্য এবং ইউটি দিল্লি তার মধ্যে থেকে গেছে, 12টা রাজ্য এবং একটা ইউটির উপর থেকে এটা গেছে। এর মধ্যে প্রশ্ন আসে সব থেকে বেশি কোন রাজ্যের লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে রয়েছে। সব থেকে বেশি কোন রাজ্যের লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে রয়েছে, সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে সব থেকে বেশি আছে লংগেস্ট ন্যাশনাল হাইওয়েটা। ওকে, এছাড়া আরেকটা প্রশ্ন আসে, কোন রাজ্যে কোন ইউটিতে সব থেকে কম ন্যাশনাল হাইওয়ে রয়েছে। লংগেস্ট নয়, সব থেকে কম ন্যাশনাল হাইওয়ে রয়েছে। ন্যাশনাল হাইওয়ে সব থেকে কম আছে হচ্ছে চণ্ডীগড়, ন্যাশনাল হাইওয়ে সব থেকে কম আছে চণ্ডীগড়।
আর যদি বলা হয় কোথায় সব থেকে বেশি লংগেস্ট ন্যাশনাল হাইওয়েটা রয়েছে, সেটা হচ্ছে তামিলনাড়ু, সেটা হচ্ছে তামিলনাড়ু। সব থেকে কমটা চণ্ডীগড়। এনএইচ গুলো কত থেকে শুরু হয়েছে কত পর্যন্ত হবে? ভারতবর্ষে টোটাল রয়েছে 960, যদি ভারতবর্ষে বলা হয় 955 না 966টা ন্যাশনাল হাইওয়ে রয়েছে। নাম্বারটা খুব একটা লাগবে না, আমার কাছে নোটসে আছে, যেহেতু লাগে না আমার নাম্বারটা তো মুখস্থও নেই, যতদূর সম্ভব 955, না সরি 599, উল্টো নাম্বার বলে দিচ্ছি, 599টা ন্যাশনাল হাইওয়ে রয়েছে, লাগবে না, এটা স্কিপ করতে পারো। রেকর্ডেড দেখে নিও। এনএইচ গুলো কত থেকে শুরু হয়েছে, কত কত থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত গেছে বলা খুব ডিফিকাল্ট, তার কারণ 966ও রয়েছে। ন্যাশনাল হাইওয়ে অতগুলো নাম্বার হয় না, বাট 966ও রয়েছে। ন্যাশনাল হাইওয়ে রয়েছে মেইনলি 599টা। ওকে, হ্যাঁ আরো দুটো ক্লাস হয়েছিল, এটা নিয়ে আমরা কথা বলে ফেলেছি, তোমরা যারা দেখতে পাওনি তোমরা একটু সাপোর্টে কল করে নিও, আমরা এটা কথা বলে ফেলেছি, 4টে ক্লাসই কালকে হয়েছিল। আচ্ছা, লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে কি? লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে হচ্ছে NH44, এটা টোটাল 12টা স্টেট এবং একটা ইউটির মধ্যে থেকে গেছে। সেকেন্ড লংগেস্ট হচ্ছে NH27, যেটা আমি বললাম, শিলচর থেকে পোরবন্দর পর্যন্ত যেটা বিস্তৃত। শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে NH47A, কোচি সিটি থেকে কোচি পোর্ট, এটার নাম্বারটা না 47A থাকে, কোনো কোনো জায়গায় 966Bও থাকে, একই জিনিস, নাম চেঞ্জ হয়েছে, একই জিনিস শুধু নামটা চেঞ্জ হয়েছে, 966B এটাও থাকে। ওকে, ওকে। আচ্ছা, যদি বলা হয় যে লংগেস্ট রোড, লংগেস্ট রোড কোনটা? লংগেস্ট রোড হচ্ছে জিটি রোড। লংগেস্ট রোড যদি বলা হয় সেটা হচ্ছে জিটি রোড। জিটি রোড হচ্ছে ভারতবর্ষের লংগেস্ট রোড। এটা, আরে বাবা তখন থেকে টেন টেন করে যাচ্ছে। লংগেস্ট রোড যদি বলা হয় সেটা হচ্ছে জিটি রোড। জিটি রোডটাকে লংগেস্ট রোড কেন বলা হয়? ফার্স্ট অফ অল ধরো এটা হচ্ছে দিল্লি, প্রথমত জিটি রোডটা ঢাকা থেকে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল অবিভক্ত ভারতবর্ষে, এখন এটা দিল্লি টু কলকাতা পর্যন্ত হয়ে রয়েছে। তো জিটি রোডটা ধরো এরকম ভাবে গেছে জিটি রোড, ঠিক আছে। কোন কোন জায়গায় জিটি রোড এবং NH2 সেম, কোন কোন জায়গায় জিটি রোড এবং NH2 সেম, কিন্তু সব জায়গায় জিটি রোড আর NH2 সেম নয়, কোন কোন জায়গায় সেম। তাই এটার সাথে এটা একটা মিল পাওয়া যায়, বাট এটা কিন্তু পুরোটা সেম নয়। ওকে, আচ্ছা, এর পরেরটা হচ্ছে ভারতমালা প্রজেক্ট। ভারতমালা প্রজেক্টটা কি? ভারতবর্ষের যে যে রাজ্যগুলো একটা অন্য দেশের সাথে সীমানা শেয়ার করছে, ভারতবর্ষের যে রাজ্যগুলো অন্য কোনো দেশের সাথে সীমানা শেয়ার করছে,
এনএইচ এর তো নাম্বার চেঞ্জ হয়েছে, এক্সামে কোনটা দেব, ওল্ড না নিউ? তোমাকে অপশনে দেবে, তোমাকে তো আলাদা করে লিখতে হবে না। হয় 47A থাকবে অথবা 966B থাকবে, যেটা নতুন সেটা যে অপশনটা পাবে সেটা থাকবে। আমি শর্টেস্টের কথা বললাম, তোমাকে দুটো দেবে না, যে কোনো একটাই দেবে। তোমাকে এনএইচ এর নাম্বার মুখস্থ করতে হয় কোনটা, শর্টেস্ট, লংগেস্ট, সেকেন্ড সেকেন্ড লংগেস্ট, এগুলো মুখস্থ করতে হয়। তো এই তিনটা একটু মুখস্থ করে রাখবে, দুটোই মনে করে রাখবে। চলো পরেরটা হচ্ছে ভারতমালা প্রজেক্ট। ভারতমালা প্রজেক্টটা কি? ভারতবর্ষের যে সকল রাজ্যগুলো অন্য কোনো দেশের সাথে সীমানা শেয়ার করছে, সেই রাজ্যগুলোকে একটা রাস্তা দ্বারা কানেক্ট করা হচ্ছে। যে সকল রাজ্যগুলো অন্য কোনো দেশের সাথে সীমানা শেয়ার করছে, সেই রাজ্যগুলোকে একটা রাস্তা দিয়ে কানেক্ট করা হচ্ছে, সেইটাকে বলা হয় ভারতমালা প্রজেক্ট। এটা গুজরাট থেকে শুরু করে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, হিমাচল, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সমস্ত রাজ্যগুলোকে কানেক্ট করে একটা রাস্তা দিয়ে হচ্ছে, এটাকে বলা হচ্ছে ভারতমালা প্রজেক্ট। এটা তৈরি হয়েছে 2015 সালে 31শে জুলাই। এনএইচ একটা দাও তো। এটা তৈরি হয়েছে 2015 সালে 31শে জুলাই। এটা তৈরি করেছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, NHIDCL এটাকে তৈরি করেছে। আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই বাবু, আমার যেটা রয়েছে সেটা ওয়াইটির PDF দেওয়ার জন্য, এছাড়া আলাদা করে কিছু নেই। তো এটা টোটাল 11টা স্টেট এবং একটা ইউটির মধ্যে থেকে এটা ক্রস করেছে। এটা হচ্ছে ভারতমালা প্রজেক্ট। ভারতের যে যে জায়গাগুলো সীমান্তবর্তী কোনো দেশের সাথে শেয়ার করছে, সেই জায়গাগুলোকে কানেক্ট করেছে। ঠিক আছে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও রয়েছে, নর্থ বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলেও তো একটা সীমানা রয়েছে না, 3টে সীমানা রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গলে তো ডেফিনেটলি থাকবে। ওকে, এটা ভারতমালা প্রজেক্ট। যখন ভারতমালা প্রজেক্টটা হলো 2015 সালে, সেই সময় সাগরমালা প্রজেক্ট বলেও আর একটা প্রজেক্ট হয়েছে। ভারতমালা প্রজেক্টটা যখন হয়, সেটার সাথে সাগরমালা প্রজেক্টটা হয়ে যায়। সাগরমালা প্রজেক্টটা কি? ভারতবর্ষের যে উপকূলবর্তী যে রাজ্যগুলো রয়েছে, সেগুলোকে কানেক্ট করে একটা রাস্তা করা হয়। বলা হয় যে ভারতবর্ষের পোর্ট যেগুলো রয়েছে, পোর্টগুলোকে উন্নত করার জন্য, পোর্টগুলোকে আধুনিক মডার্নাইজ করার জন্য এই রাস্তাটা তৈরি করা হয়েছিল। এটাও 2015 সালে অ্যাপ্রুভ হয়েছিল। এটাকে বলা হচ্ছে সাগরমালা প্রজেক্ট। যেমন ভারতবর্ষের উত্তর ভারতের ভারতমালা প্রজেক্ট, সেম জিনিসই ভারতবর্ষের উপকূলবর্তী যে রাজ্যগুলো রয়েছে, সেগুলোকে কানেক্ট করা হচ্ছে সাগরমালা প্রজেক্ট। 2015 সালেই দুটো অ্যাপ্রুভ হয়েছিল। এতটা পড়তে হবে না, জাস্ট এইটুকু লাগবে। এইটুকুর মধ্যে বলো কোনো প্রশ্ন আছে?
এটুকুর মধ্যে কোনো ডাউট? কমপ্লিট, মানে যেগুলো বাকি সেটা খুব কম, অলমোস্ট কমপ্লিট, ডেভেলপ হয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। জিজ্ঞেস করতে পারে ভারতমালা প্রজেক্ট কাকে কাকে কানেক্ট করেছে, সাগরমালা প্রজেক্টের উদ্দেশ্য কি, এই প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এটাও ইউনিয়ন গভর্নমেন্টের দ্বারা ইউনিয়ন ক্যাবিনেটের থেকে অ্যাপ্রুভ করা হয়েছিল, এবং এইটা যেটা তৈরি করেছিল সেটা তৈরি করেছিল সাগরমালা শিপলেন সার্ভিস, SSPS, এটা মেনলি এটাকে ডেভেলপ করেছিল। ওকে, ক্লিয়ার? সব স্টেট পড়বে? সব স্টেট কেন পড়বে? কিসের উপর সব স্টেট পড়বে? জাস্ট উদ্দেশ্য কি, কোন কোন রাজ্যের উপর থেকে গেছে তাও লাগবে না, কোন কোন রাজ্যের উপর থেকে গেছে তাও লাগবে না। সাগরমালা প্রজেক্টটা বেসিক্যালি গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিয়ে হয়েছিল। সাগরমালা প্রজেক্টটা বেসিক্যালি গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিয়ে হয়েছিল। মিনিস্ট্রি অফ পোর্ট অ্যান্ড যেটা আমাদের কি বলবো, পোর্ট অ্যান্ড শিপিং ডিপার্টমেন্ট, তারা এই প্রজেক্টটা নিয়েছিল। এটা প্রপার একটা ন্যাশনাল হাইওয়ের মতো কোনো প্রজেক্টের আন্ডারে যায়নি। তো SSPSC এটা তৈরি করেছিল। ওকে, জিটি রোড আগে অনেক বড় কিলোমিটার ছিল, সেটা বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত ছিল। কোনোটারই কিলোমিটার পড়ার দরকার নেই, কোনোটার কিলোমিটার পড়ার দরকার নেই। পরেরটাতে আসছি, পরেরটা হয়ে যাচ্ছে আমাদের রেলওয়ে। রেলওয়ে যদি বলা হয়, ভারতবর্ষের রেলওয়ে পৃথিবীতে 4 নম্বর এবং ওয়ার্ল্ডের ক্ষেত্রে 2 নম্বর পৃথিবীতে 4 নম্বর এবং এশিয়ার ক্ষেত্রে 2 নম্বর লংগেস্ট রেলওয়ে। রেলওয়ে যদি বলা হয় শুধুমাত্র মানুষ যাতায়াতের জন্য এটা ইউজ হচ্ছে এরকম নয়। হ্যাঁ, শেরশাহ আমলে তৈরি করা। এটা শুধুমাত্র মানুষ যাতায়াতের জন্য তৈরি হচ্ছে এরকম নয়, এটা বেসিক্যালি কৃষিকাজ, শিল্প, সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের রেলওয়েটা ভীষণভাবে কাজে লাগে। উল্টে সেগুলো করেই আমাদের টাকা পয়সা রেলওয়েতে কিছু আসে, আদারওয়াইজ রেলওয়েতে কিছু টাকা পয়সা আসতো না। রেলওয়ে কবে এস্টাবলিশ হয়, সবকটা ইয়ার ভীষণভাবে ইম্পর্টেন্ট, শুধু ইয়ারটাই ইম্পর্টেন্ট, আর কিছু এখান থেকে লাগবে না। যদি বলা হয় একদম প্রথম, সেটা তৈরি হয়েছিল 1853-তে। 1853-তে 16ই এপ্রিল তৈরি হয়েছিল ফার্স্ট রেলওয়ে ট্র্যাক, সেটা হয়েছিল মুম্বাই থেকে থানে। মুম্বাই থেকে থানে ফার্স্ট রেলওয়ে ট্র্যাক তৈরি হয়েছিল, সেটা 34 কিলোমিটার লম্বা একটা রেলওয়ে ট্র্যাক ছিল। এর পরেরটা হয়েছিল হাওড়া থেকে হুগলি। হাওড়া থেকে হুগলি হয়েছিল 15ই আগস্ট 1854। হাওড়া থেকে হুগলি 15ই আগস্ট 1854 এটা হয়েছিল। সে তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছিল সাউথে হয়েছিল রায়পুরাম থেকে আরকট। রায়পুরাম থেকে আরকট এটা হয়েছিল তারপরেরটা, রায়পুরাম থেকে আরকট 1856। তারপর হয়েছিল কানপুর টু এলাহাবাদ। কানপুর টু এলাহাবাদ হয়েছিল 1859, এবং তারপর সারা ভারতের জন্য 1870 থেকে 71-এর মধ্যে সারা ভারতের জন্য এটা ওপেন হয়ে যায়। সব থেকে লংগেস্ট রেলওয়ে ট্র্যাক যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে
ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিবেক এক্সপ্রেস, এটা হচ্ছে সব থেকে লংগেস্ট। এটা নর্মাল সময়ে তাদের সময় লাগছে হচ্ছে 82.5 ঘন্টা, লেট করলে তো আরো বেশি যাচ্ছে। 1853 থেকে 1871-এর মধ্যে, 1853 থেকে 1871-এর মধ্যে সারা ভারতবর্ষে রেলওয়েটা ছড়িয়ে পড়ে। রেলওয়ে কবে মডার্নাইজ হয়েছিল, ন্যাশনালাইজ হয়েছিল, এটা একটা প্রশ্ন আসে। রেলওয়ে লাইন কবে ন্যাশনালাইজ হয়? রেলওয়ে লাইন ন্যাশনালাইজ হয়েছিল 1951-এ। 1951-এ এটা ন্যাশনালাইজড হয়। এখনো পর্যন্ত এমন একটা রাজ্য যেখানে রেলওয়ে লাইন নেই, সেটা হচ্ছে সিকিম। কিছুদিন পর চলে আসবে, বাট এখনো পর্যন্ত নেই। আচ্ছা, রেলওয়ে রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? রেলওয়ে রিসার্চ সেন্টার অবস্থিত হচ্ছে লখনৌতে। ঠিক আছে। লংগেস্ট রেলওয়ে লাইন এখন আর গোরখপুর নেই, এটা হচ্ছে হুগলি, কর্ণাটকাতে অবস্থিত। লংগেস্ট রেলওয়ে লাইন অবস্থিত হচ্ছে হুগলি, কর্ণাটকাতে অবস্থিত। ওল্ডেস্ট ফাংশনিং স্টিম ইঞ্জিন, সব থেকে পুরনো ফাংশন করছে মানে এখনো কাজ করছে এরকম একটা স্টিম ইঞ্জিন, সেটা হচ্ছে আমাদের ফেয়ারি কুইন। ওল্ডেস্ট ফাংশনিং স্টিম ইঞ্জিন ফেয়ারি কুইন। ওকে, এটা দিল্লি থেকে আলবার পর্যন্ত যাচ্ছে, দিল্লি থেকে আলবার পর্যন্ত এটা যাচ্ছে। ওকে, চারটে এরকম সাইট যেটা ন্যাশনাল হেরিটেজের তকমা পেয়েছে, চারটে সাইট যেটা ন্যাশনাল হেরিটেজের তকমা পেয়েছে, সেগুলো কি কি? ফার্স্ট হচ্ছে দার্জিলিং হিমালয়, যেটা 1999-এ হয়েছে। নীলগিরি মাউন্টেন 2005, মুম্বাই সিএসটি 2004 এবং কালকা শিমলা 2008, যেটা ন্যাশনাল হেরিটেজের তকমা পেয়েছে। ওকে, আচ্ছা, বর্তমানে টোটাল 19টা আছে, এখানে 18টা লেখা রয়েছে। 19 নম্বর হচ্ছে কঙ্কন, কঙ্কন যে রেলওয়েটা, 19 নম্বর হচ্ছে কঙ্কন। তো টোটাল 19টা রেলওয়ে জোন রয়েছে। তোমরা যারা যারা রেলওয়ে নিয়ে পড়ছো, তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। যার জোন এবং হেডকোয়ার্টার থেকেই প্রশ্ন আসে, আর খুব একটা কিছু লাগে না। কোন কোন জোন এবং তার হেডকোয়ার্টারটা কোনটা কোনটা রয়েছে, সেখান থেকে মেনলি প্রশ্নটা আসে। ওকে, জোনগুলো এবং হেডকোয়ার্টার কোথায় কোথায় কোনটা অবস্থিত, এবং একদম নতুন যদি বলা হয় মানে সেটা হচ্ছে কঙ্কন রেলওয়েটা। তার আগে সাউথ কোস্টাল ছিল, তার আগে ছিল সাউথ কোস্টাল। জোন এবং হেডকোয়ার্টার মুখস্থ করতে হবে। ক্লিয়ার? কোনো ডাউট, কোনো প্রশ্ন? ওকে,
এরপরে আসছে বুলেট ট্রেন। বুলেট ট্রেনের প্রপোজালটা এসেছিল 2017-তে, এক্সপেক্টেড ছিল 2022-এ হবে, তারপর এক্সপেক্টেড হলো 2023-এ হবে, এখনো যেটা কাজ চলছে, বাট হয়ে যাবে। জাপানের সাথে কোলাবোরেশনে তৈরি হয়েছে, মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত এখানে বুলেট ট্রেনে করার কথা হচ্ছে। এর পরেরটা হচ্ছে ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল। যেমন তুমি সোনালী চতুর্ভুজ পড়লে, এর মধ্যে কলকাতা মেট্রো দেখছি ম্যাম, হ্যাঁ কলকাতা মেট্রো আছে তো, বাকি কোনো মেট্রো নেই, শুধু কলকাতা মেট্রো আছে। কলকাতা মেট্রো ভারতের একমাত্র, মানে ভারতের প্রথম মেট্রো যেটা আমাদের জোনের মধ্যে পড়ছে, 1984-এ তৈরি হয়েছে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে আমাদের ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল। ডায়মন্ড কোয়াড্রিল্যাটারালটা হচ্ছে, যেমন তোমরা সোনালী চতুর্ভুজ দেখলে, সোনালী চতুর্ভুজের মতোই একটা পার্ট হচ্ছে এইটা। এইটা হচ্ছে হীরক চতুর্ভুজ বলা হয়। ভারতবর্ষের যে মেন সিটিগুলো রয়েছে, সেই মেন সিটিগুলোকে কানেক্ট করছে হচ্ছে এইটা দিয়ে, রেলওয়ে লাইন দিয়ে, হাই স্পিড রেলওয়ে লাইন, হাই স্পিড রেলওয়ে লাইন দিয়ে কানেক্ট করা হচ্ছে। দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, নাগপুর, ব্যাঙ্গালোর, মাইসোর সমস্ত জায়গাকে কানেক্ট করছে এটা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আমাদের ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল। ওকে, এটাতে প্রজেকশন ছিল 2023-এর মধ্যে হয়ে যাবে, অনেকটা হয়ে গেছে, এবং অলমোস্ট হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। ওকে, জাস্ট জিজ্ঞেস করা হয় ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল কি, কাকে কানেক্ট করছে, এরকম শুধু জিজ্ঞেস করা হয়। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ওয়াটার। এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা একটু ভেবে নাও। সব থেকে হাই স্পিড রেলওয়ে এই মুহূর্তে কোনটা? হাই স্পিড রেলওয়ে এখন কোনটা? বন্দে ভারত, ট্রেন 18, ওটাকে ট্রেন 18 বলা হয়। ওকে, পরেরটাতে আসছি যে ভারতবর্ষের ওয়াটারওয়ে। ভারতবর্ষে টোটাল 11টা ওয়াটারওয়ে রয়েছে, যেটাকে ন্যাশনাল ওয়াটারওয়ে তকমা দেওয়া হয়েছে। তার মধ্যে সব থেকে প্রধান হচ্ছে এলাহাবাদ থেকে হলদিয়া, এটা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 1। ন্যাশনাল ওয়াটারওয়ে 1। উচ্চতম যদি বলা হয় তাহলে সেটা ঘুম। দীর্ঘতম এখন যদি বলা হয়, যদি দীর্ঘতম রেলওয়ে স্টেশন হচ্ছে, তাহলে সেটা হচ্ছে হুবলি, লংগেস্ট রেলওয়ে স্টেশন। আর প্ল্যাটফর্ম, লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত খড়গপুর। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আমাদের এলাহাবাদ থেকে কলকাতা হলদিয়া, সেটা হয়ে যাচ্ছে আমাদের ন্যাশনাল ওয়াটারওয়ে 1। ডুবরি থেকে সাদিয়া, ন্যাশনাল ওয়াটারওয়ে 2। কোট্টাপুরম থেকে কোল্লাম, ন্যাশনাল ওয়াটারওয়ে 3। ন্যাশনাল ওয়াটারওয়ে 4 হচ্ছে গোদাবরী কৃষ্ণা কানাল। 5 হচ্ছে ব্রাহ্মী ডেল্টা রিজিয়ন, এবং 6 হচ্ছে বারেক রিভার। আমি যেগুলো বলেছি সেগুলো এখানে লেখা রয়েছে কোনটা কোন ওয়াটারওয়ের মধ্যে যাচ্ছে। তোমাদের প্রশ্ন আসে প্রথম 3টে থেকে। লংগেস্ট ট্রেন, লংগেস্ট ট্রেন তুমি জিজ্ঞেস করছো কোন ট্রেনটা সব থেকে বেশি সময় ধরে আসে, অনেক দূর পর্যন্ত জার্নি করে, এটা যদি প্রশ্ন হয় তাহলে সেটা হচ্ছে বিবেক এক্সপ্রেস। তামিলনাড়ু থেকে, মানে একদম গুয়াহাটি থেকে তামিলনাড়ু পর্যন্ত যাচ্ছে। ওকে, গুয়াহাটি থেকে তামিলনাড়ু পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, যদি এখান থেকে 3টে থেকে প্রশ্ন আসে যে সব থেকে প্রথম লংগেস্টটা কোনটা, সেটা হয়ে যাচ্ছে আমাদের এলাহাবাদ থেকে হলদিয়া, এটা হচ্ছে লংগেস্ট। 3 নম্বরটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে এমন একটা, 3 নম্বরটা ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এমন একটা একটা ওয়াটারওয়ে যেখানে 24 আওয়ার্স নেভিগেশন হয়ে থাকে, এমন একটা ওয়াটারওয়ে যেখানে 24 আওয়ার্স নেভিগেশন হয়ে থাকে। ওকে, সেটা হচ্ছে আমাদের অপশন, মানে ন্যাশনাল ওয়াটারওয়ে 3। ন্যাশনাল ওয়াটারওয়ে 3, এখানে 24 আওয়ার্স নেভিগেশন হয়ে থাকে। ওকে,
3, 4, 5 সরি 4, 5, 6 খুব একটা প্রশ্ন আসে না, বাট একটুখানি তোমাদেরকে পড়ে রাখতে বলবো, যে ছবিটাকে পড়লেও হয়ে যাবে, শুধু শুধু যদি ছবিটাকে পড়ো তাহলেও হয়ে যাবে। ন্যাশনাল ওয়াটারওয়ে অ্যাক্ট 2016 আন্ডারে এসেছিল, তার আন্ডারে 111টা ওয়াটারওয়েকে ন্যাশনাল ওয়াটারওয়ে তকমা দেওয়া হয়েছিল। ন্যাশনাল যে ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এটা কবে এসেছিল? 1986-এ। ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এসেছিল 1986-এ। এটার হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে নয়ডাতে, এবং বাকি জায়গাতে তার অফিস, রিজিওনাল অফিসগুলো অবস্থিত। ওকে, আচ্ছা, এখান থেকে আর কিচ্ছু লাগবে না, জাস্ট পোর্ট গুলোকে একটুখানি চোখ বোলাতে হবে, কোথায় কি কি পোর্ট রয়েছে, কোথায় কি কি পোর্ট রয়েছে। বেঙ্গলিতে থাকবে বাবু, প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম বেঙ্গলিতে রয়েছে, প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম বেঙ্গলিতে রয়েছে। কোথায় কি কি পোর্ট রয়েছে সেটাকে একটু দেখতে হবে। প্রথম, টোটাল ভারতবর্ষে 13টা মেজর পোর্ট রয়েছে, এবং তার থেকেও বেশি 180টা মতো মাইনার পোর্ট রয়েছে। ঠিক আছে, সব থেকে বড় পোর্ট হচ্ছে মুম্বাই পোর্ট ট্রাস্ট, এটা হচ্ছে সব থেকে বড় পোর্ট। এটা অবস্থিত হচ্ছে ভারতের পশ্চিম উপকূলে। এখান থেকে তোমাদের কোনটা কোনটা কি কি ট্রান্সপোর্ট হয় সেটা দরকার নেই, বাট পোর্ট গুলো কোন রাজ্যে অবস্থিত সেটা পড়তে হবে, কোন পোর্টটা কোন রাজ্যে অবস্থিত সেটা পড়তে হবে। পোর্টটার পাশে দেখো আমি একটা এন আর একটা এ লিখে দিয়েছি। এন মানে হচ্ছে ন্যাচারাল, এ মানে হচ্ছে আর্টিফিশিয়াল। কোন পোর্টটা ন্যাচারাল পোর্ট, কোন পোর্টটা আর্টিফিশিয়াল পোর্ট। তো কোন পোর্টগুলো কোথায় কোথায় অবস্থিত পুরো লিস্ট করে দেওয়া রয়েছে, ন্যাচারাল আর্টিফিশিয়াল নাম দিয়ে তোমাকে এটাও দেখতে হবে। আর 13 নম্বর পোর্ট কোনটা? 13 নম্বর পোর্টটা হচ্ছে বাদাবান পোর্ট। 13 নম্বর পোর্টটা হচ্ছে বাদাবান পোর্ট, যেটা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রতে। 13 নম্বর পোর্টটা হচ্ছে বাদাবান পোর্ট, যেটা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রতে। এছাড়া দেখো, এগুলো শুধু নাম, এগুলোর কোনো বাংলা হয় না, এগুলো শুধু নাম। কিছু পোর্টের নাম চেঞ্জ হয়েছে, যেমন এন্নোর পোর্ট, কান্ডালা পোর্ট, কলকাতা পোর্ট, নাভাসেবা পোর্ট, এগুলোর নামগুলো চেঞ্জ হয়েছে। তো কোন কোন, কোনটা ক্লিয়ার আসছে না, কোনটা দেখতে পাচ্ছ না ক্লিয়ারলি, কি ক্লিয়ার আসছে না? তিতুকরিন পোর্ট এবং পারম্বর পোর্ট, এই পোর্টগুলোর নামগুলো যে চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ নামগুলোকে দেখতে হবে যে কোনটার নাম চেঞ্জ হয়ে কি হয়েছে। ব্যাস, এর থেকে বেশি তোমাদের কিছু আসবে না। কলকাতা পোর্ট হচ্ছে একমাত্র, কলকাতা পোর্ট হচ্ছে একমাত্র রিভারাইন পোর্ট যেটা মেজর পোর্ট, একমাত্র মেজর পোর্ট যেটা রিভারাইন পোর্ট। সব থেকে বড় পোর্ট হচ্ছে মুম্বাই পোর্ট, এটা সব থেকে বড় পোর্ট। তারপর তিতুকুরিনকে বলা হয়ে যাচ্ছে আমাদের পার্ল সিটি, তিতুকুরিনকে বলা হচ্ছে পার্ল সিটি। এটা এটা ক্লিয়ার রয়েছে, তুমি ক্লিয়ার না দেখতে পারলে একটুখানি ভালো জায়গা নেটে গিয়ে দেখো, এটা একদম ক্লিয়ার রয়েছে, এর থেকে বেশি ক্লিয়ার করা পসিবল নয়। এটা হয়ে যাচ্ছে আমাদের, তিতুকুরিনকে বলা হচ্ছে পার্ল সিটি। বিশাখাপত্তনমকে আমি আগে বলেছিলাম যেটা ওল্ডেস্ট শিপ বিল্ডিং ইয়ার্ড, কোচিন হচ্ছে বিগেস্ট শিপ বিল্ডিং ইয়ার্ড, মুম্বাই হচ্ছে লার্জেস্ট পোর্ট, পূর্ব উপকূলের লার্জেস্ট পোর্ট হচ্ছে চেন্নাই, কলকাতা হচ্ছে একমাত্র রিভারাইন পোর্ট। পোর্ট পিপাভাভ রয়েছে, সেটা হচ্ছে একমাত্র প্রাইভেট পোর্ট। পোর্ট পিপাভাভ হচ্ছে প্রাইভেট পোর্ট, গুজরাটে অবস্থিত। কান্ডালা হচ্ছে শুল্ক মুক্ত পোর্ট। ঠিক আছে, আর আমি যেগুলো বললাম সেগুলো এখানে লেখা রয়েছে, তোমরা পিডিএফ এর মধ্যেও পেয়ে যাবে। কতগুলো পোর্টের সম্বন্ধে ডিটেলসে দিয়ে দিয়েছি। বিশাখাপত্তনম হচ্ছে পূর্ব উপকূলে অবস্থিত একমাত্র মেজর পোর্ট, যেটা ডিপেস্ট পোর্ট। পূর্ব উপকূলে অবস্থিত একমাত্র মেজর পোর্ট, এই পোর্টটা কিন্তু ডিপেস্ট পোর্ট। ঠিক আছে, সব থেকে ডিপ পর্যন্ত গেছে, গভীরতম পোর্ট। ব্যাস, এইটা তোমাদেরকে পড়তে হবে।
কলকাতা পোর্টের নাম চেঞ্জ হয়েছে, শ্যামপ্রসাদ মুখার্জি পোর্ট। চলো ক্লিয়ার, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওই লেভেলেরই জিনিসটা, খুব ডিফিকাল্ট নয়। চলো আমি আজকে এই পর্যন্ত রাখলাম, টাটা। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে, না কাল দেখা হচ্ছে না, পরশু দেখা হচ্ছে তোমাদের সাথে। একটু দেখে নিও হ্যাঁ, যদি কোনো জায়গায় ডাউট থাকে সেটাকে একটু দেখে নিও। পোর্টগুলো চেঞ্জ হলে কি করে জানবো? পড়াশোনা করে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়েই জানতে পারবে, আর কোনো কিছু করে জানার দরকার নেই। মানে তুমি তো ওখানে পোর্ট থেকে গিয়ে জিজ্ঞেস করবে না তোমার নাম কি বলো, তো তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েই জানতে হবে। ঠিক আছে, চলো টাটা, আজকে এই পর্যন্ত রাখলাম, পরশু দেখা হচ্ছে। তোমরা একটু দেখে নিও, তোমাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডাউটটাকে একটু দেখে নিও, তাহলে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করা যাবে। ওকে, বাই।